জঙ্গলে ঘেরা পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম কুশপুর। কুশপুর গ্রামের ময়ূরী ছিল অপরূপ সুন্দরী, শান্ত স্বভাবের। সে ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। ময়ূরীর বাবা ছিলেন এক বিশাল চা বাগানের মালিক। পরিশ্রম আর সৎপথে গড়ে তুলেছিলেন তার সাম্রাজ্য। ময়ূরীর পরিবার ছিল মাতারার গভীর ভক্ত। জঙ্গলের অপর প্রান্তে থাকতেন এক প্রভাবশালী ব্যবসায়ী। 3টি চা বাগানের মালিক তিনি। ক্ষমতার অর্থ দুটোরই অভাব ছিল না তার। রথিন ব্যবসায়ীর একমাত্র ছেলে। ঘন জঙ্গলের ঠিক সামনেই এক রাজকীয় বাংলোতে থাকত রথিনরা। একদিন ভাগ্যের টানে ময়ূরীর বাবা রথিনের সঙ্গে ময়ূরীর বিয়ে ঠিক করে ফেলেন। সম্মতি আসে দুই পরিবার থেকেই। আপনার অনেক সুনাম শুনেছি। আপনার ছেলের ব্যাপারেও আমি চাই আমাদের দুই পরিবারের বন্ধন হোক। মা তারার আশীর্বাদ থাকলে সব ভালোই হবে। আমি ময়ূরীকে সুখে রাখবো, কথা দিচ্ছি। শুভ লগ্নে বিবাহ সম্পন্ন হোক। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে। আমি আজীবন আগলে রাখবো। কুশপুর গ্রামে হলো ধুমধাম করে বিয়ে। আলো, গান আর আনন্দে মুখর হয়ে উঠল পুরো গ্রাম। নতুন জীবনের পথে পা রাখল ময়ূরী ও রথিন। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে ছিল অজানা ভবিষ্যৎ। এই এত রাতে দরজায় কে এলো? এত রাতে আমাদের বাড়িতে গ্রামে কেউ মারা গেল নাকি? দাঁড়া, খুলছি। আরে চৌধুরী বাবু, এই বৃষ্টিতে এত রাতে আপনারা? কি হয়েছে বাবু? তোদের একটা কাজ করে দিতে হবে। সিধু কানু। কি কাজ চৌধুরী বাবু? আমাদের বাড়ির নতুন বউ ফুলসজ্জা রাতেই হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। আজ রাতে ওকে শ্মশানে কবর দিতে হবে। মানে প্রতাপ বাবুর মেয়ে? কিন্তু বাবু, আমরা তো শ্মশানে পোড়াই। চুপ! এই নে 15,000 টাকা। শুধু মুখ বন্ধ রেখে কাজ করে যাবি, আরো বকশিস পাবি। দেরি করো না, দেরি করো না। তোরা এখনই শ্মশানে যাব, আমরা লাশ নিয়ে আসছি। সিধু, কোন কাজে জড়িয়ে পড়লাম রে? যা হবার হবে। এই রাতটা ভালো না কেন? শ্মশানের ভেতর নিস্তব্ধতা। দূরে শেয়ালের ডাক। হালকা বৃষ্টিতে মাটি ভিজে যাচ্ছে। হ্যারিকেনের আলোয় সিধু আর কানু কবরের জন্য মাটি খুঁড়ছে। একটু তাড়াতাড়ি হাত চালা কেন? বড় লোকের ব্যাপার। দাদা, আমার খুব ভয় লাগছে। কেমন যেন গা চমচম করছে। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে হঠাৎ করে ফুলসজ্জার রাতেই মারা গেল। ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছি না দাদা। চুপচাপ কাজ কর। আমিও জানি এই ঘটনা স্বাভাবিক নয়। দাদা, গাড়ি আসছে। কিরে, সব তৈরি তো? হ্যাঁ বাবু, সব তৈরি। সিধুর চোখ লাশের দিকে পড়ে। ময়ূরীর পরনে এখনো লাল বেনারসি। মুখটা বেনারসিতে ঢেকে রাখা হয়েছে। হাতে ছুরি, পায়ে শুধু পাতা দেখা যাচ্ছে। পুরো শরীর লাল বেনারসিতে মোড়া। কিন্তু বাবু, আপনি তো জানেন মৃত মানুষকে সমাধি দেওয়ার আগে তার গয়না খুলতে হয়। তার মুখ ঢেকে কবর দেওয়া যায় না, মুখ খুলে দিতে হয়। কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই কবর দিয়ে দে। আরে তোমরা দেরি করো না। আরে তাড়াতাড়ি কর। কবর প্রস্তুত। সিধু আর কানু লাশ তুলতে এগিয়ে আসে। সিধু ময়ূরীর পায়ের দিক ধরে, কানু মাথার দিক ধরে। দুজনেই লাশ তুলতেই থমকে যায়। দাদা, শরীরটা এখনো গরম। দেরি করিস না। সিধু ইচ্ছে করে ময়ূরীর পায়ের দিক থেকে শাড়িটা একটু তুলে দেয়। এক পায়ে নূপুর নেই,
পায়ের উপর ছোট ছোট কালশিটে দাগ। কানু মাথার দিক ধরতে গিয়ে গলার কাছে শাড়ি একটু সরে যায়। গলায় স্পষ্ট একটা মোটা কালো দাগ, আঙুলের চিহ্ন। দুজনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। হে কানু, দাদা, এটা এটা তো কিছু বলিস না। তাড়াতাড়ি করে লাশ কবরের ভিতর শুইয়ে দেয়। ময়ূরকে দেখে মনে হয় সে যেন গভীর ঘুমিয়ে আছে। দাদা, কুকুরগুলো তবুও মাটি দিতে থাকে। ধীরে ধীরে লাশ পুরো ঢেকে যায়। হঠাৎ কবরের ভেতর থেকে ক্ষীণ কণ্ঠস্বর। রথিন, আমাকে একা ফেলে যেও না। একসাথে পথ চলবো বলে শপথ করেছিলাম। মাটির নিচে আমার খুব ভয় লাগছে। বাবু, এটা লাশ নয়, মানুষটা এখনো বেঁচে আছে। চুপ, কাজ হয়ে গেছে। এই নে আর 5,000, এখন বাড়ি যা। বিনোদ বিহারী আর রথিন গাড়িতে উঠে চলে যায়। গাড়ির আলো মিলিয়ে যায় অন্ধকারে। সিধু আর কানু কবরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। এই রাত আমাদের আর কোনোদিন ছাড়বে না কানু। হ্যারিকেনের আলো নিভে যায়। শ্মশান অন্ধকারে ডুবে যায়। সিধু আর কানু শ্মশান থেকে ফিরে ঘরে ঢোকে। দুজনেই ক্লান্ত, ভীত। বুঝলি কানু, এই পুরো ঘটনাটা আমার কেমন যেন লাগছে রে। দাদা, আমি কিছুতেই ওই মেয়েটাকে ভুলতে পারছি না। গলায় আঙুলের দাগ, আর বলেছিল হার্ট ফেল করেছে। হার্ট ফেল হলে গলায় দাগ কেন দাদা? সেটাই তো, পায়ে একটা নূপুরও ছিল না, আর তার উপর কালশিটে দাগ। উফ, মাথাটা কেমন ঝনঝন করছে। এই কানু, ঘরের ভেতরে এত সুন্দর গন্ধ কেন? দাদা, গন্ধটা ওই মেয়ের গায়ে ছিল। কিন্তু এখানে কি করে এলো? সারা ঘর জুড়ে কি সুন্দর গন্ধ। হঠাৎ দুজনেই চুপ করে যায়। হ্যারিকেনের মিটমিটে আলোয় ঘরের এক কোণে দেখা যায় লাল শাড়ি পরা একজন দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। বাইরে হালকা করে নূপুরের শব্দ। দাদা, ভয় নেই, চুপচাপ শুয়ে পড়। ভোর হতে চললো, সারা রাত অনেক ধকল গেছে। নূপুরের শব্দ আর শোনা যায় না। দুজনেই ঘুমিয়ে পড়ে। কোনটা ফাঁকা, কেউ নেই। কেবল বাতাসে ভাসে সেই মিষ্টি গন্ধ। পরদিন সন্ধ্যাবেলা বিশাল বাংলো বাড়ির বসার ঘর। বাইরে সন্ধ্যার অন্ধকার নামছে। বাংলোর ভেতরে হালকা আলো। সোফায় বসে আছে রথিন ও তার বাবা বিনোদ বিহারী চৌধুরী। বাবা, এবার কি করব? মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মেয়েটার বাড়িতে কোনো খবর দেওয়ার দরকার নেই। আজ রাতে আমরা এই বাংলো ছেড়ে চলে যাব, আর আমাদের কথা যেন বাইরে কেউ না জানে। তুমি যেমন বলেছিলে আমি ঠিক তেমনটাই করেছি। ভালো, তুই শুধু রাতটার জন্য অপেক্ষা কর, আর পচাকে ডেকে দে। পচা, আরে ও পচা। জি বাবু, সব প্যাকেট রেডি আছে। ঠিক আছে, তুই যা। বাইরে শিয়ালের হুক্কা হুয়া ডাক, কুকুরের কান্নার মতো আওয়াজ। ঘরের ভেতর সিধু আর কানু বসে আছে। দাদা, কাল রাতের ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। ওই লাল বেনারসিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ওটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না কানু। যা দেখেছি, যা বুঝেছি, সবটাই অশুভ। হঠাৎ বাতাসে ভেসে আসে সেই পরিচিত মিষ্টি গন্ধ। দাদা, আবার সেই গন্ধ। এই গন্ধটা ঠিক করে গায়ের গন্ধ। দাঁড়া, আমি দেখছি। সিধু হ্যারিকেন হাতে দরজা খোলে। বাইরে কেউ নেই, নিস্তব্ধ অন্ধকার। দরজার সামনে পড়ে আছে একটা নূপুর। সিধু কেঁপে ওঠে, দরজা বন্ধ করে দেয়। কে ছিল দাদা? ও কেউ না, আজ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়। হঠাৎ কানুর চোখ পড়ে মেঝের দিকে। নূপুর পড়ে আছে। ঘরের ভেতরে নূপুর এলো কি করে? হ্যারিকেনের আলো কেঁপে ওঠে। সামনে লাল বেনারসি পরে একটা মেয়ে দাঁড়িয়ে, অপরূপ সুন্দর, মুখে অদ্ভুত শান্ত ভাব, চোখ দুটো গভীর।
হে মা তারা, তুমি আমাদের রক্ষা করো। বারবার আমাদের সামনে আসছে কেন? আমরা তো কোনো দোষ করিনি। আমি ময়ূরী। আমাকে যে কবর দিলে সেই রাতের কথা কি ভুলে গেছো? জয় মা তারা, জয় মা তারা। দাদা দাদা, আমার খুব ভয় করছে। বলো বলো, কি চাও আমাদের কাছ থেকে? তোমাদের একটা কাজ করে দিতে হবে। যদি পারি নিশ্চয়ই করব। আমার কবর থেকে দেহ তুলে ওই বড় বাংলো বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। ওখানে আমার একটি নূপুর হারিয়ে গেছে। নূপুরটা না পেলে আমি শান্তিতে ঘুমোতে পারছি না। ঠিক আছে, তাই হবে। ময়ূরীর ঠোঁটের কোণে এক ফোঁটা মিষ্টি হাসি। হাসিটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ ময়ূরী অদৃশ্য হয়ে যায়। ঘরের ভিতর ছড়িয়ে পড়ে পচা বীভৎস গন্ধ। দাদা, দাদা, আমার জীবনে প্রথম এমন ঘটনা ঘটেছে। মনে হচ্ছে বুকের ভেতরটা কেমন জানি হয়ে যাচ্ছে। আমিও সেটাই ভাবছি কানু। হঠাৎ মাটি খুঁড়তে গিয়ে এক অদ্ভুত বীভৎস পচা গন্ধ। উফ, কি বীভৎস পচা গন্ধ! দাদার পারছি না। সহ্য কর, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। মাটি আরো সরতেই দুজনে হঠাৎ থমকে যায়। কবরের ভেতর মেয়েটি ঠিক আগের রাতের মতোই শুয়ে আছে। এক ফোঁটা মাটিও গায়ে লাগেনি, একটুও পচন ধরেনি। মুখের কাপড় সরে গেছে। হ্যারিকেনের আলোয় মুখ স্পষ্ট হয়। অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটিকে। ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি। হঠাৎ সেই পচা গন্ধ মিলিয়ে যায়। চারদিক ভরে যায় মিষ্টি এক গন্ধে। কি অদ্ভুত, লাশটার কিছুই হয়নি। মনে হচ্ছে যেন মাটির ওপর ঘুমিয়ে আছে। দাদা, মেয়েটা কি সত্যি বেঁচে আছে? দূর, এসব কথা ভাবিস না, ঠেলা গাড়িতে তোল। দুজনে মিলে মেয়েটিকে খুব সাবধানে ঠেলা গাড়িতে তোলে। মেয়েটির শরীর এখনো উষ্ণ বলে মনে হয়। অন্ধকার রাস্তায় ঠেলা গাড়ির চাকার শব্দ। চারপাশে ঘন অন্ধকার। দূরে শেয়ালের ডাক। ঠেলা গাড়ি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। হালকা নুপুরের শব্দ ভেসে আসে। বিশাল বাংলো বাড়ি। গভীর রাত। বারান্দায় ম্লান আলো, ভেতরের অন্ধকার। বাংলোর বারান্দায় বসে আছে রথিন ও বিনোদ বিহারী চৌধুরী। আমাদের বেরোতে হবে রথিন, এই বাড়ি আর নিরাপদ নয়। হ্যাঁ বাবা, সব রেডি। হঠাৎ দূরে ঠেলা গাড়ির চাকার শব্দ। সিধু আর কানু ঠেলা গাড়ি নিয়ে বিশাল বাংলোর সামনে এসে দাঁড়ায়। কেউ স্পর্শ না করলেও বাংলোর গেট নিজেই খুলে যায়। দাদা, গেটটা নিজে থেকেই খুলে গেল। চুপচাপ ভেতরে ঢোক। বাবা, দেখছো কারা যেন ভেতরে ঢুকে গেল মনে হচ্ছে না? কে কে ওখানে? ঠিক তখনই ধড়াম বিকট শব্দে দরজাটা খুলে যায়। রথিন দৌড়ে নিচে নামে। চৌধুরী বাবুও দৌড়ে নিচে নেমে আসে। সিধু আর কানু ময়ূরীর দেহ নিয়ে ঢুকে সোফার ওপর রাখে। লাল বেনারসি পরা ময়ূরী অদ্ভুতভাবে জীবন্ত। এই তোরা কারা? আর এই মেয়েটার বডি এখানে নিয়ে এসেছিস কেন? না না, এটা হতে পারে না। হঠাৎ ময়ূরী ধীরে ধীরে উঠে বসে। চুল নড়ে, চোখ খুলে যায় এক ভয়ঙ্কর হাসি। রথিন, আমার সঙ্গে তো তোমার বিয়ে হয়েছিল। বলেছিলে আমরা একসাথেই থাকবো সারা জীবন। তাহলে বলো তো, ফুলশয্যার রাতেই আমাকে মারধর করে গলা টিপে মেরে ফেললে কেন? রথিন তাকিয়ে থাকে। ময়ূরকে অদ্ভুত সুন্দর লাগছে লাল বেনারসিতে। ময়ূরী, আমি আমি চুপ কর। এই তোরা লাশটাকে এখানে নিয়ে এসেছিস কেন? চৌধুরী বাবু, আপনিই তো বলেছিলেন আমি নাকি সব গোপন কথা শুনে ফেলেছিলাম, তাই আমাকে মেরে ফেলতে হবে। কিন্তু জানেন তো,
আমাকে ফিরতেই হতো, কারণ আমার এক পাটি নূপুর এখনো এই বাড়িতেই আছে। চৌধুরী বাবুর মুখ ফ্যাকাশে। হঠাৎ ময়ূরী হাত বাড়ায়। চৌধুরী বাবুর গলা শক্ত হয়ে আসে। চারিদিকে হাওয়া বইতে থাকে, নূপুরের শব্দ ছন ছন। আলো কাঁপতে থাকে। ময়ূরের চেহারা ধীরে ধীরে বিভৎস হয়ে যায়। চৌধুরী বাবু ধীরে ধীরে নিথর হয়ে যায়। সে মারা গেছেন। চৌধুরী বাবু নিথর হয়ে মাটিতে পড়ে আছে। রথিন ভয়ে কাঁপছে। ময়ূরী বিকৃত মুখে রথিনের গলা টিপতে এগিয়ে আসে। কানু ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়ে, মাতারার নাম জপ করতে থাকে। ঠিক তখনই আলোর ঝলকে মাতারা ধীরে ধীরে আবির্ভূত হন। থাম! তুই এমন ভাবে সবাইকে মেরে ফেলবি? তোর এত বড় সাহস! অন্যায়ের শাস্তি! মা, ওরা আমাকে খুন করেছে। আমি কত স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম, কিন্তু ফুলশয্যার রাতেই আমাকে মারধর করে গলা টিপে মেরে ফেললো। আমি সব জানি তোর সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু বিচার দেওয়া আমার কাজ, প্রতিশোধ নয়। মা, মা আমাকে ক্ষমা করে দাও। ময়ূর আমাদের সব কালোবাজারি, সব অবৈধ কাজের কথা জেনে ফেলেছিল। তাই বাবা বলেছিল ফুলশয্যার রাতে ওকে মেরে ফেলতে। লোকজনের কোলাহল, চারিদিকে ফুল দিয়ে সাজানো। অতিথিরা ভিড় জমিয়েছে। ময়ূরীয় রথিন হাসি মুখে অতিথিদের আহ্বান জানাচ্ছে। আসুন আসুন, ভেতরে বসুন, আপনাদের জন্য সব ব্যবস্থা করা আছে। আমি একবার বাথরুমে যাচ্ছি। এত বড় বাড়ি, বাথরুমটা কোথায়? হঠাৎ একটা দরজা আধখোলা দেখতে পাই। দরজাটা ঠেলে খুলে দেয়। ভেতরে ঢুকেই ময়ূরী থমকে যায়। কয়েকজন লোক মেঝেতে বসে আছে। সামনে বড় বড় বস্তা। একজন চা পাতা ছাঁকছে, আর একজন তার সঙ্গে কিছু সস্তা পাতা মিশিয়ে দিচ্ছে। আরও একজন সেই মিশ্রণ প্যাকেটে ভরে চড়া দামের ট্যাগ লাগাচ্ছে। আরে, এই দাম বেশাও, এতে খরচ কম পড়বে। হ্যাঁ, বাইরে তো কে বুঝবে, নামটা বড় হলেই দাম বেশি। এগুলো, এরা কি করছে? এই, এসব কি করছো তোমরা? চা পাতার সঙ্গে এভাবে ভেজাল মেশাচ্ছ কেন? মানুষকে ঠকাচ্ছ কেন? চৌধুরীবাবু জোর করে ময়ূরীকে বাইরে নিয়ে আসে। চৌধুরীবাবু দ্রুত রথিনের কাছে যায় এবং ফিসফিস করে কিছু কথা বলে। রথিনের মুখ শক্ত হয়ে যায়। ময়ূরী, আজ থেকে তোর মুক্তি। মা, অন্যায়ের বোঝা নিয়ে আর পারছিলাম না, আজ শান্তি পেলাম। যারা পাপ করেছে, যারা অন্যায়কে শক্তি ভেবেছে, তারা তাদের কর্মের শাস্তি অবশ্যই পাবে। মাতারা আশীর্বাদের ভঙ্গিতে হাত তোলেন। হঠাৎ আগুনের মতো আলোর শিখা ময়ূরীর শরীর ঘিরে ধরে। কোনো যন্ত্রণা নেই। মুহূর্তের মধ্যেই ময়ূরীর দেহ ভস্ম হয়ে যায়। সিধু, কানু, অজান্তে হলেও তোমরা ন্যায়ের পাশে দাঁড়িয়েছ। ভয় পেও না, আমার আশীর্বাদ রইল। সৎ পথে থাকলে কোনো অশুভ তোমাদের ছুঁতে পারবে না। ভোরের আলো পড়েছে সেই বিশাল বাংলো বাড়ির ওপর। রথিন একা বারান্দায় দাঁড়িয়ে, চোখে অনুশোচনা, মুখে শূন্যতা।